ভেবেছিলেন একটু চাপ দিলেই বুঝি বাংলাদেশের রংপুর চুষে নেওয়া যাবে, কিন্তু ওপার সীমান্তের নীতি নির্ধারকেরা স্বপ্নেও ভাবেননি যে এই এক বোকামির কারণে খোদ কলকাতার নিয়ন্ত্রণ হারানোর মরণ ফাঁদে পড়বে ভারত। হ্যাঁ দর্শক, রংপুর গিলতে এসে এবার খোদ কলকাতায় হারাতে বসেছে ওপার সীমান্ত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মোদিকে খুশি করতে একটা বড়সড় চাল চালবেন, কিন্তু এই বোকামির কারণে পুরো সাউথ ব্লকের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে। পর্দার আড়ালে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক, আর সামনে বাঘা রাজনীতিবিদ কর্নেল অলির সরাসরি লাইভ হুঙ্কার। সব মিলিয়ে এমন এক মারাত্মক ফাঁদে পড়েছে ভারত যে এখন তাদের নিজেদের মানচিত্র বাঁচানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুকে বোকা বানিয়ে এবার আসল কাউন্টার গেম খেলতে শুরু করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের টার্গেট শুধু কলকাতা নয়, আসল নজর এবার ভারতের সবচেয়ে দুর্বলতম জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। কি এমন গোপন ছক কষা হয়েছে যা শুনে দিল্লির কর্তাদের বুক কাঁপছে। 24 পরবর্তী নতুন বাংলাদেশের এই ঐতিহাসিক ও সাহসী জবাবের আসল ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি বিন্দুমাত্র না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ভারতের ম্যাপের একদিকে যদি আপনি একটু গভীরভাবে চোখ রাখেন, তবে একটি বিশাল ও সংবেদনশীল দুর্বল জায়গা খুব সহজেই নজরে আসবে। ভূরাজনীতির পরিভাষায় এই জায়গাটার নাম শিলিগুড়ি করিডোর, তবে সাধারণ মানুষের কাছে এবং সামরিক মহলে এটিকে চিকেন নেক বা মুরগির গলা বলা হয়। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু পথটাই হল পুরো ভারতের ভূখণ্ডের সবচেয়ে বড় গলার কাটা। এই চিকেন নেক বা সরু রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে ভৌগোলিকভাবে যুক্ত করে রেখেছে। দিল্লির দাদাবাবুরা খুব ভালো করেই জানেন এই 22 কিলোমিটারের রাস্তাটা কোনোভাবে যদি একবার অবরুদ্ধ বা হাতছাড়া হয়ে যায়, তবে পুরো ভারতের ম্যাপ এক নিমিষেই টুকরো টুকরো হয়ে যাবে। আর এই মুরগির গলার ঠিক নিচেই কৌশলগত অবস্থানে বসে আছে বাংলাদেশের উত্তরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল রংপুর। ওপার সীমান্তের নীতি নির্ধারকেরা অনেক আগে থেকেই এই রংপুরের দিকে কড়া নজর দিয়ে আসছিলেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষমতায় বসার পর থেকেই বাংলাদেশকে নানান উস্কানিমূলক কথা বলে হেনস্থা করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। মমতা ব্যানার্জিকে রাজনৈতিক ময়দানে পরাস্ত করে ক্ষমতায় আসার পর শুভেন্দু ভেবেছিলেন দিল্লির শীর্ষ নেতৃত্বকে খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড়সড় হিরোগিরি দেখিয়ে ফেলবেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এই শুভেন্দু অধিকারী মিলে বারবার রংপুরকে নিয়ে এক অবাস্তব ও কাল্পনিক স্বপ্নে বিভোর ছিলেন। তারা ভেবেছিলেন বাংলাদেশ তো সবসময় তাদের পকেটেই থাকবে, একটু চোখ রাঙানি বা ধমক দিলেই হয়তো রংপুরের ওপর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। অর্থাৎ শুভেন্দু মনে মনে ছক কষছিলেন রংপুরের দিকে চাপ সৃষ্টি করে ভারতের মুরগির গলাটাকে আরেকটু চওড়া বা সুরক্ষিত করে নেবেন। কিন্তু শুভেন্দু যে কত বড় মরণ ফাঁদে পা দিয়েছেন সেটা তিনি আগে টের পাননি, কারণ বাংলাদেশের আসল কাউন্টার স্ট্র্যাটেজির মূল কেন্দ্রবিন্দু ও দুর্বলতর জায়গাটি হল ভারতের এই সরু করিডোর। বাংলাদেশের প্রতিরক্ষাবিদেরা খুব ভালো করেই জানেন শিলিগুড়ির এই সামান্য রাস্তাটা যে কোনো সংকটে ব্লক করে দিতে পারলে ভারতের পুরো নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চল একদম অচল হয়ে পড়বে। আর ঠিক এখানেই দিল্লির কর্তাদের বুক কাঁপতে শুরু করেছে। দিল্লির নীতি নির্ধারকেরা হিসাব কষছিলেন বিগত আমলের মতো বর্তমান সরকারও হয়তো তাদের সব অন্যায় আবদার বা ধমক মাথা পেতে নেবে। শুভেন্দু অধিকারী তো প্রকাশ্যে গলাবাজি করতে গিয়ে ভেবেছিলেন একটু ধমক দিলেই ঢাকা ভয় পেয়ে একদম গুটিয়ে যাবে, কিন্তু 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মাঠের খেলা যে পুরোপুরি উল্টে গেছে সেটা মোদী সরকারের মাথায় একদমই ছিল না। এই নতুন বাংলাদেশের মাটিতে এখনো এমন কিছু বাঘা ও
দেশপ্রেমিক নেতা বেঁচে আছেন যারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো শক্তির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে মোক্ষম জবাব দিতে পারেন। এরা কারো দাদাগিরি বা একচেটিয়ে মাতাব্বরি মেনে নেওয়ার পাত্র নন। চলুন কিছুদিন আগের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও ঐতিহাসিক ঘটনা মনে করে দেখি। খুলনার একটা বড় রাজনৈতিক মঞ্চে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ সোজা আঙুল তুলে সরাসরিভাবে হুঙ্কার দিয়ে বলে, শুভেন্দু যদি মনে করে রংপুর নিয়ে যাবে তবে আমরা তো বলে দেব তোমার কলকাতা নিয়ে যাব। তুমি নিজেকে কি মনে করেছো? এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে কলকাতার কথা কেন আসছে? ভারত যদি রংপুর নিয়ে টানাটানি করার দৃষ্টিতা দেখায় তবে বাংলাদেশ কেন পাল্টা কলকাতা টার্গেট করার কৌশলগত অবস্থান তৈরি করছে? এর পেছনের কারণটা ভূরাজনীতি এবং অর্থনীতির দিক থেকে অত্যন্ত সহজ ও পরিষ্কার। কলকাতা হলো ভারতের পূর্ব দিকের সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পুরো অঞ্চলের সাপ্লাই চেন এই কলকাতাকে ঘিরেই আবর্তিত হয়। এবার একটু ভৌগোলিক হিসেবটা মিলিয়ে দেখা যাক। ভৌগোলিক দিক থেকে কলকাতা কিন্তু বাংলাদেশের সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। ভারত যদি উত্তরের রংপুর নিয়ে কোনো চক্রান্ত করে তবে বাংলাদেশও পশ্চিম দিক থেকে সোজা কলকাতার দিকে কৌশলগত চোখ রাঙাতে পারে। সামরিক ও স্ট্র্যাটেজিক দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের সীমান্ত থেকে কলকাতার দূরত্ব এমন কিছু নয় যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় পার হওয়া অসম্ভব। তাছাড়া কলকাতার অর্থনীতি আর ব্যবসার একটা বিশাল বড় অংশ বঙ্গোপসাগর আর বাংলাদেশের ট্রানজিট ও যোগাযোগের ওপর সরাসরি নির্ভরশীল। বাংলাদেশ যদি কলকাতার সাথে সব ধরনের ট্রানজিট, স্থলবন্দর বা সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেয় এবং বঙ্গোপসাগরের দিকে কড়া পাহারা বসায় তবে কলকাতার অর্থনীতি এক ঝটকায় মুখ থুবড়ে পড়বে। কর্নেল অলি যখন বলেছেন কলকাতা নিয়ে নেব, তার মানে এই নয় যে আগামীকাল সকালে সেনাবাহিনী গিয়ে কলকাতা দখল করবে। এর মানে হলো বাংলাদেশ এমন এক পাল্টা বহুমাত্রিক চাপ সৃষ্টি করবে যার ফলে কলকাতাকে বাঁচানোই ওপার সীমান্তের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। এই কলকাতা হাতছাড়া হওয়া বা অচল হওয়া মানে সাগরের ওপর ভারতের সব মাতব্বরি চিরকালের জন্য শেষ হয়ে যাওয়া। কলকাতা বন্দর অচল হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পাঠানো বন্ধ হয়ে যাবে। সহজ কথায়, যখন সামনের পক্ষ জানে যে সে এক পা এগোলে তার দুই পা ভেঙে দেওয়ার ক্ষমতা ঢাকা রাখে তখন আর সামনে এগোনোর সাহস কেউই পায় না। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন রংপুর দখলে সস্তা হুমকি দিলে সবাই হয়তো ভয়ে কাঁপবে, কিন্তু কর্নেল অলি সেই ভয়টাকে ঘুরিয়ে সোজা ভারতের দিকে ছুড়ে মারলেন। তবে শুধু বাইরের শত্রুর দিকে আঙুল তুলেই কিন্তু কাজ শেষ হবে না। বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের দালাল ও লুটেরারা যে একটা দেশের জন্য কতটা ভয়ঙ্কর সেটা আমাদের দেশের ইতিহাস সাক্ষী দেয়। ভারত এতদিন ধরে বাংলাদেশের ঠিক এই ভেতরকার দুর্বল জায়গাটা নিয়েই খেলছিল। দিল্লির দাদাবাবুরা আমাদের দেশের ভেতরকার কিছু লুটেরা, চোর আর লোভী রাজনৈতিক দালালদের ব্যবহার করে দেশটাকে একদম ফোকলা ও মেরুদণ্ডহীন করে দিয়েছিল। বিগত আমলের সেই বিখ্যাত 400 কোটি টাকার পিয়নের ঘটনা আকাশ থেকে উড়ে আসেনি। হঠাৎ করে এই পিয়নের কথা কেন আসছে সেটা একটু পরিষ্কার করা যাক। সাবেক স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা নিজেই একবার জনসম্মুখে বুক ফুলিয়ে হাসতে হাসতে বলেছিলেন তার নিজের একজন সাধারণ পিয়নের কাছেও নাকি 400 কোটি টাকা আছে। এটা সত্যি পুরো বিশ্বের বুকে এক চরম লজ্জাজনক ও অবাক করার মতো বিষয় ছিল। খোদ প্রধানমন্ত্রীর পিয়ন, যার কাজ ছিল এদিক ওদিকের ফাইল এগিয়ে দেওয়া, সে যদি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে 400 কোটি টাকার মালিক বনে যেতে পারে তাহলে সেই সরকারের বড় বড় মন্ত্রী, এমপি আর আমলা কত কত হাজার কোটি টাকা দেশ থেকে লুটে বিদেশে পাচার করেছে তার তো কোনো হিসেবই নেই। আর ঠিক এখানেই ছিল দিল্লির কর্তাদের আসল চাল। ভারত খুব ভালো করেই জানতো শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ, চোর আর গণবিচ্ছিন্ন লুটেরারা ক্ষমতায় থাকলে সেই দেশের সার্বভৌমত্বের জোর এমনিতেই ভেঙে যায়। তাই তারা সবসময় চেয়েছে এই দালাল ও লুটেরারাই ক্ষমতায় থাকুক, যাতে পুরো বাংলাদেশকে তারা নিজেদের হাতের পুতুল বানিয়ে আজীবন নাচাতে পারে এবং দেশের সম্পদ লুটে নিতে পারে। তাই
তাই দেশের সীমানা রক্ষা করার আগে দেশের ভেতরটা পরিষ্কার করা সবচেয়ে বেশি দরকার। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রংপুর নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জবাবে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির কলকাতা নিয়ে নেওয়ার এই ঐতিহাসিক হুঙ্কারকে আপনি কিভাবে দেখছেন? ঘরের ভেতরের দালাল ও লুটেরাদের সাফ করার বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনার যৌক্তিক মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরকম আরও রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।